কিন্তু এই পড়া ভুলে যাওয়ার প্রবণতা থেকে আমরা কিভাবে বের হতে পারি, অথবা কিভাবে পড়লে সেই পড়াটা আমাদের মনে থাকবে, দীর্ঘ সময় পর্যন্ত আমরা সেটা ভুলে যাব না, এই জিনিসগুলো নিয়ে আমি আজকে কথা বলবো। এই চ্যাপ্টার পড়ার সাথে সাথে আপনি কি করবেন, ওই চ্যাপ্টারের উপরে আপনি প্র্যাকটিস করবেন, মডেল টেস্ট পরীক্ষা দেবেন। এই জিনিসটা আপনার পড়ার ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করে থাকেন, আপনার ভুলে যাওয়ার প্রবণতা আশা করি 80% কমে যাবে। সেটা হচ্ছে পিভটাল স্ট্র্যাটেজি। কোনো একটা পার্টিকুলার টপিকের ভিতরে 2টা বা 3টা বা 4টা যাই থাকুক, গুরুত্বপূর্ণ তথ্য যেটা মনে না রাখলেই নয়, এই তথ্যটাকে আপনি পিভট হিসেবে ধরুন। পড়া ভুলে যাওয়ার প্রবণতা আমাদের সবারই একটা কমন সমস্যা। তো দেখা যাচ্ছে যে আমাকে অনেকেই বলেন যে আমি প্রচুর পড়াশোনা করতেছি, অথবা দীর্ঘদিন থেকে পড়াশোনা করে আসছি, কিন্তু আমার পড়াশোনা মনে থাকে না, অথবা পরীক্ষার হলে গেলে আমি ভুলে যাই। তো এই যে পড়া ভুলে যাওয়ার প্রবণতা, এটা মোটামুটি আমাদের সবার ক্ষেত্রেই কমন। তো আজকে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবির হাসান, 46তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত। এর পাশাপাশি আমি পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনে উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা হিসেবে কর্মরত আছি। তো আসি, আমাদের পড়া ভুলে যাওয়ার প্রবণতা তো সবারই কমন, কিন্তু এই পড়া ভুলে যাওয়ার প্রবণতা থেকে আমরা কিভাবে বের হতে পারি, অথবা কিভাবে পড়লে সেই পড়াটা আমাদের মনে থাকবে, দীর্ঘ সময় পর্যন্ত আমরা সেটা ভুলে যাব না, এই জিনিসগুলো নিয়ে আমি আজকে কথা বলবো। তো এটার জন্য আমি 2টা স্ট্র্যাটেজি ঠিক করেছি, অথবা বলতে পারেন আমি 2টো স্ট্র্যাটেজি আমি ফলো করেছি। একটা হচ্ছে RRPS স্ট্র্যাটেজি, আরটা হচ্ছে পিভটাল স্ট্র্যাটেজি। RRPS হচ্ছে কি, রিড, রিভাইজ, প্র্যাকটিস, শেয়ার। সেটা আপনি কিভাবে করবেন? রিডের ক্ষেত্রে আপনি যেই বিষয়টা পড়ুন, সেই বিষয়টাকে আপনি একদম ফার্স্ট পেজ থেকে লাস্ট পেজ পর্যন্ত পুরোটা আপনি খুব সুন্দর করে পড়ে যান, মনোযোগের সাথে একবার পড়ে যান। আমি জানি এই বই শেষ করার পরে আপনার খুব বেশি কিছু মনে থাকবে না, ভয় পাওয়ার কিছু নেই। আপনি ওই সাবজেক্টটা একবার একদম ফার্স্ট পেজ থেকে লাস্ট পেজ পর্যন্ত পড়ে যান। দ্বিতীয়ত হচ্ছে রিভাইজ। আপনি রিভাইজটা করবেন কিভাবে? এই রিভাইজের ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। সেটা করার ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি একটা সাবজেক্টের যে কোনো একটা নির্দিষ্ট অধ্যায় অথবা যে কোনো একটা নির্দিষ্ট টপিক, সেটা আপনি যত মেটেরিয়ালস পান সেখান থেকে খুব ভালো করে রিভাইজ করুন। মানে ওই চ্যাপ্টারের বাইরে অন্য কিছু আর পড়বেন না রিভাইজের ক্ষেত্রে। কিন্তু রিডের ক্ষেত্রে আপনি পুরো বইটা পড়ে ফেলবেন, আর রিভাইজের ক্ষেত্রে আপনি একটা চ্যাপ্টার পড়বেন। এই চ্যাপ্টার পড়ার সাথে সাথে আপনি কি করবেন, ওই চ্যাপ্টারের উপরে আপনি প্র্যাকটিস করবেন, মডেল টেস্ট পরীক্ষা দেবেন। আপনি সেটা 20 মার্কের হোক, 50 মার্কের হোক, আপনি বিভিন্ন প্ল্যাটফর্ম পাবেন বা বিভিন্ন রিসোর্স পাবেন। সেটা থেকে আপনি কি করবেন, শুধু ওই পার্টিকুলার চ্যাপ্টার যেটা আপনি রিভাইজ করেছেন, অথবা যে পার্টিকুলার টপিক আপনি রিভাইজ করেছেন, সেটার উপরে আপনি প্র্যাকটিস পরীক্ষা দিবেন বা হচ্ছে মডেল টেস্ট পরীক্ষা দিবেন। এরপর আপনি যেটা করবেন, শেয়ার। মাথায় রাখবেন, আপনার একটা স্টাডি গ্রুপ থাকবে, অথবা আপনার ফ্রেন্ডস থাকবে, অথবা আপনার একটা সার্কেল থাকবে। আপনি এই যেটা পড়েছেন, সেটা রিভাইজ করেছেন, প্র্যাকটিস করেছেন, এরপরও আপনার অনেক কিছু জানা বাদ থাকতে পারে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনার যে স্টাডি গ্রুপ আছে অথবা পেয়ার গ্রুপ আছে, তাদের সাথে সেটা শেয়ার করবেন। এখন আসি, যে জিনিসটা সব থেকে ইম্পর্টেন্ট, আমি মনে করি এই জিনিসটা আপনার পড়ার ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করে থাকেন, আপনার ভুলে যাওয়ার প্রবণতা আশা করি 80% কমে যাবে। সেটা হচ্ছে পিভটাল স্ট্র্যাটেজি। এখন এই পিভটাল স্ট্র্যাটেজি কি, সেটা আমি একটু বলছি আপনাদের সাথে। দেখেন, আমরা পিভট বা ভরকেন্দ্র বা যেটাই বলি না কেন, সেটা হচ্ছে কোনো একটা, আমরা এটা দেখে আসছি বা বিভিন্ন সময় আমরা এটা পড়ে আসছি। তো এই পিভট কি করে, দুই পাশে আপনাকে ব্যালেন্স করে। তো আপনি যেই টপিকটাই পড়বেন না কেন বা যেই জিনিসটা আপনি পড়বেন না কেন, পড়ার ক্ষেত্রে দেখবেন ওই টপিকের একটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আছে, একটা, 2টা বা 3টা ইনফরমেশন থাকতে পারে, যেই ইনফরমেশনটা সব থেকে গুরুত্বপূর্ণ, ওই ইনফরমেশনকে আপনি ধরবেন পিভট। মনে করেন, আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। সেটা কি, ধরেন হচ্ছে আমাদের ভাষা আন্দোলন। আমরা যদি ভাষা আন্দোলন পড়তে যাই, অথবা আমাদের বাংলাদেশের ইতিহাস যদি পড়তে যাই, সেই ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ কিছু সাল আছে। সেটা হচ্ছে কি, আমরা যদি বলি 1947, হতে পারে 1948, 1952, 1956, 1962, অর্থাৎ এরকমভাবে আমরা যদি বলি কিছু গুরুত্বপূর্ণ সাল আছে। তো আমি এইখানে মনে করি, আমরা যখন ভাষা আন্দোলন পড়তে যাই, একটা এক্সাম্পল দিয়ে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। যদি ভাষা আন্দোলন পড়তে যাই, পাকিস্তান ভারত আলাদা হওয়ার পর তার কিছুদিন পরেই কিন্তু আমাদের এই অঞ্চলে ভাষা আন্দোলন নিয়ে কিন্তু দুই অঞ্চলের ভিতরে একটা বিভেদ তৈরি হয়। তো এইখানে সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য কোনটা, একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে 1948 সালের 11ই মার্চ। আর একটা ইনফরমেশন, সব থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন কোনটা, ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে 21 ফেব্রুয়ারি 1952 সাল। দেখুন, এই তথ্যটাকে আপনি মাথায় রাখেন। কেন মাথায় রাখবেন? এই দিনটাকে আমরা 1952 সাল পর্যন্ত ভাষা দিবস হিসেবে পালন করে এসেছি। আর 21শে ফেব্রুয়ারিতে আসার পরে সেটা কি হয়ে যায়, আরো ম্যাসিভ আকার ধারণ করে, যেখানে আমাদের হচ্ছে মূল সংগ্রামটা এখানে চলে আসে। তার মানে কি, এই যে 47 সালের আগস্টে আমাদের এই ভারত পাকিস্তান আলাদা হওয়ার পরে ভাষার যে হচ্ছে একটা ক্রাইসিস তৈরি হয়েছিল,
সেটা শুরু হয়েছিল কিন্তু এই সেপ্টেম্বর 1947 সালে কিসের মাধ্যমে? তমদ্দুন মজলিস তৈরির মাধ্যমে। এই যে তমদ্দুন মজলিস একটা সাংস্কৃতিক সংগঠন, এই সংগঠন কিন্তু সর্বপ্রথম এরাই এই ভাষার দাবি নিয়ে কিন্তু কাজ করা শুরু করে। এখন এইখানে এর ভিতর অনেকগুলো ইনফরমেশন আছে। তমদ্দুন মজলিস কত সালে তৈরি হয়েছে, আমরা বলতে পারি রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে তৈরি হয়েছে, সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে তৈরি হয়েছে, এর পাশাপাশি হতে পারে পূর্ব বাংলা ভাষা কমিটি কবে তৈরি হয়েছে। এই যে বিভিন্ন তথ্যগুলো বা এই তথ্যগুলো আপনি কি এই সরাসরি আপনার জন্য মাথায় রাখাটা খুব কঠিন হয়ে যাবে, অথবা আপনি বারবার পড়বেন আবার ভুলে যেতে পারেন। তাহলে আপনি ভুলে যেন না যান, তখন আপনাকে কি করতে হবে? একটা পিভট সেট করতে হবে। এই টপিকটা বা কোনো একটা পার্টিকুলার টপিকের ভিতরে 2টা বা 3টা বা 4টা যাই থাকুক, গুরুত্বপূর্ণ তথ্য যেটা মনে না রাখলেই নয়, এই তথ্যটাকে আপনি পিভট হিসেবে ধরুন। এই পিভট ধরার পর আপনি কি যান? আপনি রিভার্সে যান, পিছন দিকে যান, তথ্যগুলো একটু দেখুন, পড়ার পরে আপনি ফরওয়ার্ডিং এর দিকে যান, অর্থাৎ সামনে যান। সামনে যাওয়ার পরে দেখুন, তথ্যগুলো পড়ুন, অর্থাৎ আপনার বেজ লাইন হবে একটা পিভট। এখন দেখেন তাহলে 11 মার্চ 1948 সালে কি হয়েছিল? আমাদের এই অঞ্চলের মানুষজন পুরো ঢাকা শহর হোক সারা দেশে হোক তারা আন্দোলন করেছিল কিসের দাবিতে? বাংলা ভাষার দাবিতে। এর আগে কি হয়েছিল? তার আগে আমাদের তমদ্দুন মজলিস তৈরি হয়েছিল। ধীরেন্দ্রনাথ দত্ত গণপরিষদের দ্বারা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়েছিলেন। এরপরে কি হয়েছিল? জিন্না, খাজা নাজিমউদ্দিন এরা এসে কি বলেছিল? দম্ভ সহকারে বলেছিল বাংলাকে রাষ্ট্রভাষা করার দরকার নাই, উর্দুই রাষ্ট্রভাষা হবে। তো এই যে তথ্যগুলো, এর পাশাপাশি কি তৈরি হয়েছিল? রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ তৈরি হয়েছিল, সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ তৈরি হয়েছিল। তার মানে এর আগের ঘটনাগুলো হচ্ছে এটা। তার মানে এই যে বিভিন্ন ঘটনাগুলো আছে, সেই ঘটনাগুলোর আউটকাম কি? 11 মার্চের আমাদের হচ্ছে একটা মুভমেন্ট, যে মুভমেন্টে কি করে? পুলিশ লাঠিচার্জ করে, গুলি করে বিভিন্ন জনকে তারা অ্যারেস্ট করে নিয়ে যায়। যার কারণে এই 1948 সাল থেকে এই যে 11 মার্চ, সেই 11 মার্চটা আমাদের কি হিসেবে? ভাষা দিবস হিসেবে পালন হয়ে আসছিল। কিন্তু তাতেও দেখা যাচ্ছে যে আমাদের কি রাষ্ট্রভাষাকে স্বীকৃতি দেওয়া হয় নাই। পরবর্তীতে এই মুভমেন্টের উপরে বেসিস করে আমাদের আস্তে আস্তে কোথায় চলে আসি? আমরা 1952-তে চলে আসি। তো এই যে জিনিসটা, তার মানে কি আপনি যদি এই পিভটটাকে ধরতে পারেন, একটা পিভট হতে পারে এখানে হচ্ছে 11 মার্চ 1948, আরেকটা পিভট হতে পারে কি আমাদের সেপ্টেম্বরে তমদ্দুন মজলিস গঠন, আরেকটা পিভট হতে পারে কি আমাদের 21 ফেব্রুয়ারি 1952। তার মানে আপনার এই যে ভাষা আন্দোলন ভিত্তিক যে তথ্যগুলো, এখন দেখেন আপনি যদি 1952 সালকে যদি পিভট হিসেবে ধরেন, আমাদের 52 সালে 21 ফেব্রুয়ারি কি হয়ে গেছে? এই দেশে মানুষজন রাস্তায় নেমে গেছে ভাষার দাবিতে, সেখানে গুলি করেছে পুলিশজন, অনেকেই শহীদ হয়েছেন। এর পরবর্তীতে কি হয়েছে? 1954 সালে আপনার গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষায় স্বীকৃতি দেওয়া হয়েছে। এরপরে কি হয়েছে? 1956 সালে আপনার কি হয়েছিল? যখন সংবিধান তৈরি হয়, পাকিস্তানের প্রথম সংবিধান তৈরি হয়, সেই সংবিধানে কিন্তু 214 নম্বর অনুচ্ছেদে বাংলা ভাষাকে উর্দুর পাশাপাশি রাষ্ট্রভাষায় স্বীকৃতি দেওয়া হয়। তাহলে দেখুন এই যে 1954 সালে আপনার বাংলা ভাষাকে যে হচ্ছে মে মাসে এই বাংলা ভাষাকে যে স্বীকৃতি দিয়েছিল গণপরিষদ, সেটা কিসের ভিত্তিতে দিয়েছিল? সেটা দিয়েছিল কারণ আমাদের 1954 সালে আরেকটা ঘটনা ঘটেছে, গুরুত্বপূর্ণ ঘটনা। সেই ঘটনাটা কি? আমাদের যুক্তফ্রন্ট নির্বাচনের মাধ্যমে এই আমাদের প্রাদেশিক পরিষদের নির্বাচনে কিন্তু যুক্তফ্রন্ট হচ্ছে জয় লাভ করেছিল। যা তাদের 21 দফার প্রথম দফা ছিল কি? বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া বা সেটা এনশিওর করা। তার মানে আপনি যদি এই 1952 সালকে আপনি যদি বেস হিসেবে ধরেন অথবা পিভট হিসেবে ধরেন, তাহলে আপনার পিছনের যে বেশ কিছু তথ্য, 56 সাল পর্যন্ত তথ্য এবং 1948 সাল পর্যন্ত তথ্য আপনি কিন্তু ইজিলি মনে রাখতে পারবেন। আবার যদি আপনি 1948 সালকে আপনি পিভট হিসেবে ধরেন, সেক্ষেত্রে 1947 সাল পর্যন্ত যে তথ্য সেটা আপনি ইজিলি মনে রাখতে পারবেন, অথবা সামনের দিকে যদি 1952 সালে 21 ফেব্রুয়ারি আগ পর্যন্ত কি ঘটেছে সেটা আপনি ইজিলি মনে রাখতে পারবেন। এই জন্য আমি বলি যে 2 নম্বর স্ট্র্যাটেজিটা হবে আপনার হচ্ছে পিভটাল স্ট্র্যাটেজি, অর্থাৎ আপনার পড়া মনে রাখার জন্য দীর্ঘ সময় আপনার মাথায় যেন সেই জিনিসটা সেট হয়ে থাকে, আপনি যেন ভুলে না যান, সেটার জন্য আপনি এই স্ট্র্যাটেজিটা ফলো করতে পারেন। আশা করি আপনি যদি এই স্ট্র্যাটেজিটা ফলো করেন, আপনি এই যে ভুলে যাওয়ার প্রবণতা সেটা থেকে খুব ইজিলি বের হয়ে আসতে পারবেন। ধন্যবাদ।